দাস প্রথাটা নিজেরা চালু করছি, এক সময় দাস কিনা বেচা হতো, আমার ভাবতে অবাক হয় এখন দাস হবার জন্য টাকা যদি একজনের শিক্ষিত ছেলে থাকে বাইরের ভিউটা বেছে ওই দাস আর বেড়া বানিয়ে দিবি। যে আসলে নিরাপদ খাদ্য সম্বন্ধে মানুষকে জানার দরকার, কিন্তু আমি যদি টাচ মোবাইল সম্বন্ধে জানাই তাহলে কি আমার দেশের অর্থ চলে যাচ্ছে অন্য দেশে। কারণ আমার ভাষা নাই, আমি কি বলবো আসলে এই আজকের এই ভিডিওটা বা কি টাইটেল দেবো তা কিন্তু জানি না, কিন্তু এটা একজন বাংলাদেশি হিসাবে সচেতন হিসাবে ওনার কথাগুলো মাইনে চলা উচিত। চাচির সর্বপ্রথম সত্য হলো আর গাভী থাকতে হবে, দুধ পাবে, ওখান থেকে লাভ পাবে, গোবর পাবে। কিন্তু আমাদের চাষির কয়জনের গরু আছে, গরু পালে এখন যাই বিদেশ আছে তাই ওর জমিও নেই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন, আমরা ইদানিং মানে এমনও কিছু মানুষ আছি আমরা যারা দেখেন যে অ্যান্টিবায়োটিক কাজ করে না। আসলে কেন করে না? কারণ আমরা বিভিন্ন রকম কেমিক্যাল খাচ্ছি। তো আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যারা আসলে অর্গানিকভাবে চাষ করতে চাচ্ছেন, অর্গানিক ফলমূল চাষ করতে চাচ্ছেন, যেমন অর্গানিক আপনার পেয়ারা, অর্গানিক পেঁপে, আদার্স যে অর্গানিক চাষ বা ধান, আপনারা কীভাবে অর্গানিক চাষ করতে পারেন, আমরা কীভাবে সেই অর্গানিক খাবারটা খাইতে পারি। আমার সাথে থাকেন। আজকে আমরা কথা বলছি রুবেল ভাইয়ের সাথে, যিনি আপনাদেরকে জানাবে যিনি এখানে অর্গানিক সব ফলমূল মাছ চাষ করতেছে, কীভাবে আপনারা কীভাবে চাষ করবেন অর্গানিকভাবে। সাথে থাকেন, দেখতে থাকেন। অনেক কিছু স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। আমার সাথে থাকেন, দেখতে থাকেন। কী ধান এটা? এটা 51 পুরোটা সার ছাড়া এক মোট সার দিই, শুধু 10 টলি জৈব সার দিছিলাম। আর যদি আমরা এটা মাছের পানি বেশিতে কাটছে না, হাত দিই, হাতে কেটে রেখে দিছে। এটা জৈব ধানের চেহারা দেখছেন, ওই 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 জমিতে ধান হচ্ছে নাকি, ধানের মাথা নেই। তো জৈব কৃষিটা ছাড়া এই যে দেখেন কি পরিমাণ জৈব দিছিলাম, সেটা যদি একটু তাহলে জৈব বলতে কি দিলেন আপনাদের এখানে? হ্যাঁ, গোবর ডাইরেক্ট গোবর, গোবর আছে, ও পুরো গোবর। এই মাটি তার এক মুঠ কিছু দেবো না, আলু লাগে দেবো, আলু লাগাতে পেঁপে দেবো, এর মধ্যে হয়ে যাবে। এর মধ্যে আছে। একবার জৈব করছি, একটা ভিউ দেখাবো আপনার, 7 বছর তো খালি ফল বেশি আর খাই। একবার ওই আজান দেওসা মিথ্যা হলে যান ফলের বাগানটা ধ্বংস হয়ে যায়। 7 বছর ধরে আজও কিন্তু মাল তোলো চাবে। এই 7 বিঘাতে জৈবর মজাটা ওটার থেকে শুরু। 7 বছর ধরে ওই জমিটার থেকে খালি মাল তুলি আর বেশি আর খাই। ফুললি গোবর, ফুল গোবর কইবেন না আপনি? গোবর কিনি আমি এই এলাকার সর্বোচ্চ। এবার আমরা কিনে কি করছেন? রেখে দিচ্ছেন সব বাড়িতে দেখাবো। আচ্ছা, ঘুরে রেখে দিচ্ছেন দিয়ে কেঁচো সার ভার্মি তৈরি করবো, ভার্মি করে একজন। আর যেটা একবারে বেশি খারাপ, ডাইরেক্টই গোবরই দেয়। আলুর জমিগুলো দিলাম 20 টলি 30 টলি করে, মানুষ দেখে হায় হায় করে এত টাকা খরচ। কিন্তু আমি তো মজা পাচ্ছি ভাই, আমি তো ভালোটা পাচ্ছি। ফসল এই যে মানুষ এক জায়গায় ধানত পচাড়ির ওষুধ কত, আমার কিচ্ছু লাগে না। মানে জৈব সারের বিকল্প কিছু নাই। দেখেন খড়টা দেখলেই বুঝতে পারবেন, খড়টা দেখো তো আয়নার মতো হাঁটতেছে না। মানে ওই জমি যা দেখেন তো খড় কি দেখে পুড়ে গেছে দেখেছেন না। অথচ এই জমিতে 1000 গুণ জমিটা কিন্তু উর্বর, কিন্তু আরো 1 মুঠ গোবর দেবে না। শুনেন যা যে 1 মুঠ গোবর সার দিয়েছিল, ই দিছে ইউরিয়া জি বা ড্যাব। মানে জমির যদি কান্না, আমি একটা ওয়াজে শুনছিলাম, মানুষ কবরস্থ হওয়ার পর যদি মানুষ আযাবটা শুনতে পাইতো, দেখার দরকার নেই, তাহলে পৃথিবীতে কোনো মানুষ কাউকে কবর দিত না। তো জমির যদি আসলে জমির ভাষা যদি এই কৃষক বুঝতো, তাহলে কোনোদিন ফসল জমিতে চাইতো না। আমি এতটুকু বুঝি, এতটুকু আসলে সত্য কথা যেটা বুঝি, যে আসলে আমাদের জমিগুলো এত যা দেখেন জমিগুলো মানে জৈব সারের বিকল্প কিছু নাই না। আর একবার যদি জৈবর মজা পায় কোনো চাষি, তাহলে জীবনে আর সার যান কোনো যদি ডিলার কবা পারে যে আমার তো সার নিয়ে বাইছিল 1 মুঠ, তাহলে আমি এই বাগানটা ছাড়িয়ে চলে যাব। কোন দিন সার নেওয়া বাদ দিছি জানেন? আমি সার বেচে খাওয়ালো, আমার গেলে স্লিপ নিয়ে যাবা নাকবি, লাইন হওয়া খাড়া হওয়া থাকতে নাকবি, আমার দিবি হলো 10 কেজি সার, আমার হলো 17 বিঘা জমি, এই 10 কেজি ফসফেট দিয়ে আমার কি আবাদ হবি? সেদিন চিন্তা করলাম যে আসলে প্রতিটা জিনিসেরই আমি বিকল্প করছি। সারটার কি বিকল্প করা যায় না? কীটনাশকটার কি বিকল্প করা যায় না? কে করলে যায় না ভাই? আমাদের তো আল্লাহ দেয় এবার আরও আমরা 7 বিঘা জমি করলাম, এর সাথে অ্যাড করলাম। 17 বিঘা ছিল আগে, আরও 7 বিঘা আমরা এবার পাইছি জমি লিজ হিসাবে। আমাদের কিছু নিজের জমি মানুষের হাতত ছিল, ওগুলাও নিলাম আলু করার জন্য। আমি আলু করার জন্য গোটাল মাঠে বেরকা নিছি, কারণ ওই জন আমার দেখে শিখে যে আসলে জৈব দিলে কি হয়। এক জায়গা তো আর আমাকে একটু বুঝান, এই জৈব সার করতে হলে কি কি লাগবে? কিচ্ছু লাগবে না, খালি গোবর আর কেঁচো সার তৈরি করলেই হবে। গোবরটা কি গোবর রেখে দিলাম আমি? গোবর, হ্যাঁ, এক জায়গায় রাখলাম। কয়দিন রাখতে হবে গোবরটা? এটা যেন কাঁচাটা রসটা যেন এসিডটা বাড়ে যায়, শুকে যায়।
যাওয়ার পরে যাওয়ার পরে আপনি নিয়ে যান এই কেঁচোর প্লান্টে দিলেন, কেঁচো খাওয়ার পরে ওটা নিয়ে এসে জমিতে দিলেন, যেটা কেঁচো সার বলি কেঁচো আমরা। সার বলি। তাতে 1 বিঘা জমি যদি আমি ধান চাষ করতে যাই, যে কোনো চাষে করি, তো কতটুকু জৈব সার দিলে বেটার? আমি অন্য কিছু দেবো না, ওখানে কোনো সার দেবো না। এটা প্রথমের দিকে হিসাব পাতি করা যাবে না। আমি আচ্ছা। এটা 10 গাড়ি দিছিলাম, যার মূল্য আজকে 10,000 টাকা। একজন চাষি আমাকে তো পাগলই বলে যে 1 বিঘা মাটি 10 গাড়ি 10,000 টাকার গোবর দিয়ে এই টাকা তুলবে পারবি, কিন্তু আমি এটা এখন আর দিতে হবে না। আমি এটার থেকে ইনশাল্লাহ আলু নিতে পারবো, পেঁপে নিতে পারবো, তারপরে ফির আবার দেবো এইখানেই প্লাস। এখানে। কিন্তু এখানে- উদাহরণস্বরূপ আমি কিন্তু 10,000 টাকা ঠিকই সার দেও স্যার, হ্যাঁ, কিন্তু বুঝতেছে না। ওই 1 বস্তা কিনতেছে, আনে সহজ হচ্ছে, ছিটে দিয়ে চলে যাচ্ছে। এই জৈবতে একবার হয়তো 1 বছরে সে পারবে না, একটু 1 বছরে একটু না কষ্ট হবে। একবার যদি জৈবতে কনভার্ট করতে পারে কৃষক, আবার পিছনে তাকাতে হবে না। আমাদের এই যে কিছুদিন আগে কিন্তু যে আমরা শোনা কথা, কিন্তু সঠিক সত্য জানি না, যেটা দিল্লি হয়ে গেছিল। কোন দেশ? কি? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। হ্যাঁ, শ্রীলঙ্কাতে। জি। এই যে আমাদের কিন্তু কিছুদিন আগে দেড় হয়ে গেছিল শ্রীলঙ্কা। আমরা কিন্তু জানি যে ওরা এই অর্গানিক চাষ করতে যাই নাকি শোনা কথা অনেকটা ধরা খাচ্ছিল। জি তো এটা যদি আমরা অর্গানিকে যাই, এই যে আপনি বলতেছেন আপনি অর্গানিক যেতে চাচ্ছেন, অর্গানিকে কষ্ট বেশি গেলে কষ্ট বেশি হয়ে যাবে না আমাদের? এটারও ব্যাপার আছে। হ্যাঁ, আমি একাই এই এলাকাত গোবর কিনছি, এবার কিন্তু গোবর শর্ট পড়ে গেছে। আচ্ছা, কিন্তু সবগুলা জমি আওলা যদি অর্গানিক করতে চাই, তাহলে তো গোবরই পাবে না। অর্গানিক করতে চাইলে আমি পারবে না। অর্গানিকের জায়গাটা ঠিক রাখতে হবে। একজন চাষির সর্বপ্রথম শর্ত হলো ওর গাভী থাকতে হবে, দুধ পাবে, ওখান থেকে লাভ পাবে, গোবর পাবে। হ্যাঁ। কিন্তু আমাদের চাষির কয়জনের গরু আছে? গরু পালে এখন যাই বিদেশ আছে, তাই ওর জমিও নেই। আচ্ছা, আপনি কিন্তু এখানে অর্গানিক করতেছেন। অর্গানিক করতে গেলে যেমন আপনার organic আমি source লাগবে। আমি একটু প্রশ্ন করি, Source আপনি লাগবে। কিন্তু যেটা পুরো প্রজেক্টটা করতেছেন অর্গানিক, জি এক পাশে আছে আপনার পেয়ারা, এক পাশে হাটের কথা বলেছেন, এক পাশে আছে আপনার পেয়ারা, এক পাশে আছে হলো আপনার মাছ, ধানের সাথে মাছ, আর এক পাশে আছে হলো Dragon। না ড্রাগন, আর একটা আছে ওটা কি বলে পেঁপে। পেঁপে। এই যে আপনি অর্গানিক শুরু করছেন, এইটার সার বা কি প্রক্রিয়াটা যদি বলে একটু খুলে প্রক্রিয়াটা বলতে হবে। এটা সর্বপ্রথম যখন ওই যে বললাম যে আসলে রাসায়নিক সার, আমিও ওটার সাথে অভ্যস্ত ছিলাম। আচ্ছা, কিন্তু একটা জমি রাস্তার ধারে ছিল, সেই জমিটাকে যে দেখি সার ছাড়া করা যায় নাকি। আমার কিন্তু একদিনে এখানে আসা নয় যে আমি 7 বছর থেকে কৃষি করছি, একবারও আপনাকে বলছি যে জৈব করেন বা অর্গানিক করেন, তখন তো আমি এটা সম্বন্ধে জানতাম না। কিন্তু আমরা এই সমস্ত জমিতে যে পরিমাণ ফসল পাই, দেখা যায় ওই জমিটাতে ওই পরিমাণ ফসল হয়। আচ্ছা, আরে এটার কি ব্যাপার, সার দিলাম না, কিছু দিলাম না, আজও বাগানটাতে আমি নিয়ে যাবো আপনার, আজও হারভেস্টিং চলতেছে, এবং ওটার ফলের সাইজ এত বড়। ফল ওখানে কি কি ফল আছে ওখানে? পেয়ারাই আছে, আচ্ছা, পেয়ারার আম আছে, কাটিমন আচ্ছা। আম আছে, পেয়ারাও মিষ্টি। তারপরে ওই জমিতে আর কোনো সারও হারাম দেই না। আচ্ছা, 7 বছর আগে দিছিলাম এটা তেজপাতার বাগানে, প্রচুর পরিমাণ, মানে গাছকে এত জোর দিব যেন পাতা বেশি হয়, এটা ছিল আমার উদ্দেশ্য। কিন্তু আমি যে অর্গানিক করে করবো এটা আমি তো বুঝিই না অর্গানিক কি। আচ্ছা, কিন্তু আমার উদ্দেশ্য তেজপাতার গাছক যত খাবার দিব তত পাতা হবি, তত আমার লাভ হবে। আচ্ছা, এই জন্যে আমি 33 শতক জমি 16 ট্রাক্টার গুলা দিই, 16 গাড়ি গোবর দিই, জৈব গোবর। দিই, ডাইরেক্ট গোবর পুরো গোবর। গোবর আচ্ছা, দিয়ে আবার কি করলাম, বিল থেকে নিয়ে গেলাম কচুরি পানা, নিয়ে যা আবার ওই কচুরি পানা দিলাম ওই গাছে। ভাই সেই রকম তেজপাতা হলো, কিন্তু তেজপাতা মার্কেটে নিয়ে যায় কয় আছে, বেচা হয় না। বাগান দিলাম কাটে, আহা, আজকে কিন্তু আবার সেই তেজপাতার আদর হয়ে গেছে সেই রকম। বাগানটা কাটে লাগিয়ে দিলাম সবরি গাছ। কিন্তু ওই যে খাবার আছে, সবরি গাছে প্রচুর জোর, কোনো এখানে সার দেওয়া যাবে না। সার দিলে কিন্তু সবরি খাইতে পারবো না। ওই যে জৈবটা বুঝে পেলাম, তখন থেকে আসে এই এলাকাতে আপনি শুনেন যে গোবর সব রুবেল কিনে নিছে। কিন্তু এখানে যে সমস্যাটা দেখতেছি এবারই শুরু হয়ে গেছে, আপনি যেটা বললেন এই কথাটা আমি মাথার কাল থেকে নিছি। আমরা কোনো কিছু মানুষকে খাইতে বলতেছি, কিন্তু আসলে খাবার আমার কতটুকু আছে, সবাই যখন খাবে আমি কি খাদ্য দিতে পারবো? এটা কিন্তু খালি বলা যায় আপনারা খান অর্গানিক, কিন্তু আসলে কি বাংলাদেশ গোটাল অর্গানিক? যদি কয় 2 রুবেল পেয়ারা, আমি একটা করে পেয়ারা কাউকে দিতে পারবো? তো অর্গানিকের যে সোর্সটা, সেটা হলো আমাদের অবশ্যই ভার্মি কম্পোস্ট প্ল্যান থাকতে হবে, একজন চাষির গোবর উৎপাদন থাকতে হবে। আমাদের দেশে তো আসলে গরু সব জায়গাতেই নাই। এই জৈব অর্গানিকের বিকল্প যদি সরকারিভাবে, এই যে এই ঘাসগুলো কিন্তু জৈব করা যাবে, আমরা অলরেডি প্ল্যান করছি, ঘাস নিয়ে আর ফেলে দিব না, আচ্ছা, পচে আমরা ওটা করব। ফলের খোসা আর ফেলে দিব না, আমরা কিন্তু জৈব অর্গানিকের সোর্স অলরেডি তৈরি করতেছি। এই কলার গাছ আমি আর ফেলে দিচ্ছি না, কলার গাছ কাটে পচাচ্ছি। মানে অর্গানিকের সোর্স তৈরি না করলে অর্গানিক করা যাবে না। আর এবারই কিন্তু গোবর আমার 500 টাকা ছিল, আমার এই যে গোবর দিয়ে যখন ভালো ফসল হচ্ছে এবার কিন্তু 1000 টাকা। তাহলে সবাই যখন ওটাতে যাবে তখন তো ওটা কিনতে পাওয়া যাবে না। দেখা যাবে যে পেয়ারার কেজি 300 টাকা, গোবরের কেজি যদি 400 টাকা হয়, তাহলে কেন হবে?
অর্গানিক সোর্স তৈরি করতে হবে আমাদেরকে, তাহলে আমরা অর্গানিক করতে পারবো। আমি একাই পাচ্ছি দিচ্ছি। আপনার এই সোর্সটা কি চলছে, আপনি এই প্রজেক্টটা কিভাবে অর্গানিক করতেছেন? আমি গোবর অন্তত 100 গাড়ি কিনে থুছি আগেই, আচ্ছা রেডি করছি যে এটা শর্ট পড়বি। আচ্ছা। বাঙালি তো আমরা যেটাতে ভালো পাই সবাই চাপে পড়ি, যখন খারাপ হয় সবাই একসাথে চলে যায়। আচ্ছা। আমি কিন্তু 100 গাড়ি গোবর কিনে থুছি এবং আমরা এবারকার প্ল্যান করছি আমরা কিছু গরু লাগাবো। আচ্ছা, গরুর ওয়েস্টটাকে আমরা ব্যবহার করব জৈব হিসাবে। তা আমি বুঝতে করছি আপনার এই প্ল্যানটা কিভাবে চলতেছে? এটা ওই যে ওই লোকাল ভাবে কিছু গোবর আমরা আগাম বেশি করে দিয়ে নেই আগে। ভার্মি তো অত টনকে টন দেওয়া যায় না, আচ্ছা দিয়ে মাটিটাকে উলট পালট করে আগে মাটির স্বাস্থ্যটা ঠিক করি, করার পর এখন ধীরে ধীরে ভার্মি দিচ্ছি, এখান থেকে অ্যামোনিয়াযুক্ত পানি দিচ্ছি। এইবার আবার প্ল্যান করছি এই সমস্ত বিলের কচুরি পানা তুলে নিয়ে আসবো। আচ্ছা এর আগে দিয়েই কিন্তু এবার বেশি নিয়ে আসবো, আচ্ছা দিয়ে একবার যদি আমরা করতে পারি পরবর্তীতে আর অত লাগবে না। কিন্তু কিন্তু প্রথমবার করতে গেলে অনেক টাকা লাগে, আর এটা আমাদের চাষি কখনো বিনিয়োগ করতে চায় না। চাচ্ছি যে আসলে যে অবস্থা আমাদের, একটু আপনি বললেন যে আসলে আমরা যা খাচ্ছি আর যা অবস্থা খাবার খাদ্য, এই অর্গানিক যেতে হলে আমাদের আসলে কিভাবে প্রকল্প করা উচিত? আসলে এটা তো একদিনে করা যাবে না। আসলে যে কোনো জিনিস যাই যেটার সাথে জড়িত সেটা তো আসলে অভ্যাস তো করছে। একসময় আমরা শুনছি আমার দাদা নানাঘরেতে সার সরকার দিত অধিক ফলনের জন্য, সেই কৃষকেরা কিন্তু সার জমি ভয়ে দেয় নাই, কৃষক দেয় নাই জমি নষ্ট হবে, সেই সারই শুধু সময়টা একটু পাল্টে গেছে। আমরা সার কিনবার যা পাচ্ছি না, সার নেওয়ার জন্য নিজের টাকা, কৃষক কিন্তু নিজের টাকাতে সার কিনবে, লাইনে খাড়া আছে। সারটা স্বাধীনভাবে কিনে আনতে হবে। আমি মনে হচ্ছে যে আমি যদি সারের উপর নির্ভরশীল হতাম, আমার বিশ্বাস আমার কৃষি হতো না, কারণ আমি ঘন্টার পর ঘন্টা খাড়া থাকা তো আমার সময় নেই। তো আসলে আমরা যখন যেটা খাওয়া অভ্যাস করে ফেলে দেই, সেটার থেকে আসলে বারে আসাও কঠিন ব্যাপার। আমি হুটহাট করে করলাম যে এইভাবে আসা যাবে, যেমন একটু অর্গানিক নিয়ে যেটা বললাম, আমি শুধু একাই আমার কয়েকটা মাঠে আমি বিভিন্ন জায়গাতে অর্গানিকটা যেন আমার মাঠে ছড়ে যায়, আমি কিন্তু গোটা মাঠ জমি নিছি এবার, আমার দেখে যেন চাষিরা জৈবতে আসছে। কত জমি নিয়েছেন অর্গানিক করার জন্য? এই অর্গানিক করার জন্য আমরা মাঠে আলু নেওয়ার জন্য 3 একর জমি নিছি। আচ্ছা এগুলাতে গোবর দেওয়া দেখে আমার যে হতে ধান, ওই চাষি কিন্তু এবার কাজ নিয়ত করছে যে রুবেলের ধান এই এরকম পড়ে থাকা জমিটাতে এতখানি ওই গোবর দেওয়া তো দেখছে আমার, আমি কি করতেছি, আমার উদ্দেশ্য হলো ছড়ে দেওয়া প্রতিটা ক্ষেত্রে। এখন এবারই আমি প্রথমের দিক 500 টাকা গোবর কিনছি, এখন 1000 টাকা। তার মানে কি ওটা খাচ্ছে, ওটা যদি সবাই টানে এইভাবে আমি যেভাবে দিচ্ছি গোবর, তাহলে ওটাও শর্ট হয়ে যাবে। আসলে এটা সঠিক সমাধান আমরা যে জৈব করবে মানুষ করলে। আমি জানি, আমি শাহী পেঁপার কথা কষি, মানুষ শাহী পেঁপা করে, বস্তায় আদা চাষ করছি মানুষ করে। আলু এই মাঠে 1 শতক জমি আলু হতো না, আজ থেকে 7 বছর আগে যে এই নিচু জমিতেও আলু হয়, 1 শতক জমি মাঠে পড়ে থাকবে না। এটা কিন্তু ঘরের ভিতর কই নাই, সবাই আলু চাষ নিয়েছে, আর আমি কইছি আমি নিয়েছি, জাহান তুবে না। বোঝা গেছে? আলু কিন্তু এবার অনেক চাষি বাদ দিছে, আমি আবার আলু নিয়েছি। আমি জানি এই আলু যখন চাষ বাদ দিবে তখন কিন্তু আর আলু কিনতেও পাওয়া যাবে না, কোনো দেশও আমাদেরকে দিবে না, কোনো দেশ কিন্তু নেওয়ার নাই, কিন্তু কিনবা গেলেও পাই না, সমস্যা আমাদের। তাই কোনো যে না এটা তো চাষিরা সরে যাবে, আমার মাঠ থেকে আমি অন্তত সরে যেতে দেবো না। আমি কিন্তু মাঠের গোটা এরিয়াতে যাতে যেভাবে যে কন্টাকে জমি দিচ্ছে আমি সেই কন্টাকে নিচ্ছে, আমার লাভ নিয়ে কথা নয়, ও যেন আলুতে আসে। আমি এবার কাফের আবার উন্নত জাতের আলু নিয়েছি, পোষাও না এলা করে তোরা এটা কর, এবং জৈবতে হয়, রাসায়নিক সার পাচ্ছি না, জৈব কৃষি কর, দেখবো জৈব কৃষির একটা চেষ্টা করে। আসলে একজন সাধারণ মানুষের চেষ্টার কত দূর যাইতে পারে, তারপরেও আমি এখন এই মাঠে মানুষ গোবর দিচ্ছে, এটা অন্তত পারছি। এক সময় গোবরের সোর্স তৈরি করার চেষ্টা করতে হবে আমাদের। পরিশেষে যারা ভাই আমরা সারা বাংলাদেশ ব্যাপী আপনি যেহেতু একটা আপনি গবেষণা করতেছেন, আপনি প্র্যাকটিক্যাল সবকিছু পাচ্ছেন, কিন্তু যে আমি মাঠে দেখাচ্ছি, দেখাচ্ছেন সরাসরি কোয়া নয়, আমি দেখাবো। জৈবর বিকল্প কিছু নাই না, যেমন আমাদের শরীরের সুস্থতা, তেমন কিন্তু আসলে সবারই সমাধা, মানে শরীর থেকে শুরু হলে খাবার সমাধা, মানে সবকিছু সমাধা। একজন চাষি জানে আসলে আমাদের কৃষির সঠিক গাইডলাইন দাদা। সার কি গাছ খায়? আপনি যে ইউরিয়া নিয়ে যাবেন, ইউরিয়া কি খায়? ইউরিয়াতে যে পরিমাণ নাইট্রোজেন আছে, নাইট্রোজেন খাদ্য তৈরি করে দেয়, গাছ তৈরি করে। কিন্তু আসলে হায়ার অ্যান্টিবায়োটিক একটা মানুষের, কালকে একটা গবেষণায় দেখলাম আমার বনাটি, কিছু মানুষের শরীরে নাকি অ্যান্টিবায়োটিক কাজ পার্সেন্টেজ আমি বলতে গেলাম কাজই করতেছে না, তাহলে আপনি সুস্থ থাকবেন কিভাবে? তা আসলে মানুষ আমরা সারা দুনিয়াটা যে হাজরে কাছে নিয়ে আসছি, আমি যদি না বাঁচি, আমি যদি সুস্থ না থাকি, তাহলে লাভ কি আমাদের? তাই আমি মনে করি যারা এই দেশ পরিচালনার দায়িত্বে আছেন বা যারা বোঝেন, তারা আমাদের মতো অশিক্ষিত লোকগুলাকে যদি একটু নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশলগুলো জানাতো, তাহলে আমাদের দেশের মনে হয় মানুষগুলার পক্ষে বাঁচা সম্ভব হতো। আমরা চাই
খালি ঘুরতেছি আমরা, ঘুরতেছি, কিন্তু আসলে দরজা পাচ্ছি না। দরজা পাচ্ছি না। এই দরজা করে দরকার লাইন। আমি রুবেল তো জৈব কয়া, আজকে যদি আমি রুবেল জৈব করেন আমার কাছে কয়জন, আমার ওই মাঠের মানুষ কটা আছে, কিন্তু কৃষি অফিসের কাছে তো কোটি কোটি মানুষ আছে। সে যদি কয় যে আপনারা গরু বাছুর লাগান, তাহলে কি গরু লাগালে আমরা জৈব পাচ্ছি, আমরা মাংস পাচ্ছি, আমরা দুধ পাচ্ছি। দুধ পাচ্ছি, ঘি পাচ্ছি, তাহলে কি একটা গরু দিতে পারে একটা চাষি 4টে, এবং তার একটা কর্মসংস্থান হচ্ছে। তাহলে কি গরু থেকে আমাদের মাঠে আসতেছে গোবর, জমির স্বাস্থ্য ভালো পাচ্ছি, জমি থেকে খাবার পাচ্ছি, জমির স্বাস্থ্য ভালো Continue, থাকছে, continue. এবং আমাদের প্রজন্ম ভালো খাবার খাওয়ার কারণে তারা বুদ্ধিমান হচ্ছে। এখন আমি এতটুকু চ্যালেঞ্জ করে করব, আমি সব কথা চ্যালেঞ্জ করে, আমাদের প্রজন্ম ঘেরো চামচ দিয়ে ভাত তুলে মুখত না দেওয়া পর্যন্ত খাইতে পারবে না। আমার বাপ দাদারা হাটে ভাদ্রা হাট গেছে, আমরা তো হাটে বাড়িতে যাওয়ার ক্ষমতা রাখি না। এটা কি কারণ? কারণ একটাই, আমরা তারা কিন্তু ভাতের ফেনা খাচ্ছে, আমি দেখেছি ভাতের বদল রুটি খাচ্ছে, ভাতের বদল কলার গাছ আন দেখাচ্ছে। আমার দেখা যেটুকু আমি না খা থাকছি, আমাদের কি খাবার অভাব আছে? প্রতিনিয়ত হাজার হাজার খাবার নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেই খাবার খা কি আমরা আরো দুর্বল হয়ে যাচ্ছি। তো এই খাবার কি খাবার না বিষ? আপনি এখন আমাকে বিষ, বলেন। বিষ, বিষ। তো আমরা কি খাবার পাচ্ছি, খালি খাচ্ছি। কি খাচ্ছি? আমি 6 মাস থেকে কোনো হোটেলে কোনো খাবার আর খাই না। যেদিন বুঝেছি আমি যে আর অখাদ্য খাওয়া শুরু করছে, আমি না খাই, সকাল থেকে হারাম করে যে একটা রুটি খাচ্ছি, আমার শরীর স্বাস্থ্য কি খারাপ আছে? আমি এখন খাবো একটা পেয়ারা। আমি কিন্তু খুব খাবার খাই না। আমাদের দেশের ভেজালটা কোথায়? খাওয়া হলো না, নেওয়া হলো না, এটাই। আসলে একটা মানুষের অত খাবার লাগে না, সুস্থ খাবার অল্প যদি একটু খায় সে কিন্তু সুস্থ থাকবে। বেশি খাওয়াও মরতেছে, ভেজাল খাওয়াও মরতেছে। এ দেশের সব বুঝে অক যদি কোন এই মেডিসিন সুন্দর বুঝে, তোমার ঠকমা নাকবি সেটা বুঝে, তোমার কিভাবে ক্ষতি করা যাবে সেটা বুঝে, কিন্তু নিজে বাঁচবি কি করলে সেটা বুঝে না, না, আমি- যেটা আসলে বুঝার দরকার। আমি আগে ওই কথা বলছি, কাকে যেন বলে যে, ভাই দেখেন আপনারা এটাই বুঝে না। আপনারা সিম্পল হুন্ডা কিনছেন, জি আপনারা কিন্তু চিন্তা করেন এই হুন্ডায় সবচেয়ে ভালো তেল কোথায় পাওয়া যায়? জি না, সেখানে খোঁজে, কিন্তু হ্যাঁ জি, হুন্ডার জন্য ভালো তেল খোঁজে। ভালো তেল কেন? আর আমি কি খাবো সেটা তো হ্যাঁ, ভালো হুন্ডা খোঁজে না। কি চলাবো, আমি তো আমার উপর তো হুন্ডা চলে, হ্যাঁ, কিন্তু বুঝাতে সেটা পারি না, বুঝতে পারবো না আমি মনে হয়। আচ্ছা, পরিশেষে ভাই এটা আসলে আমাদের বাংলাদেশ সরকার অথবা যারা আমাদের অল কৃষক আছে জি, তাদেরকে আসলে কোন পন্থা ইউজ করলে ভালো হবে মনে করেন? আমার মনে হয় জৈবর বিকল্প হবে না, এবং কিভাবে কীটনাশক থেকে আমি কিন্তু মোটামুটি একদিনে পারবো না, বা আমি বাড়ি আইছি এই কথা বলবো না। আমরা এখন ল্যাপথনি ব্যবহার করতেছি, পাটার বীজ ব্যবহার করছি, নিম ব্যবহার করতেছি, সানসিলিক ব্যবহার করতেছি। আমার সবজির কিন্তু কোনো বিষ নাই, আপনি চলেন যা ল্যাবরেটরি নিয়ে পারেন। নাই না, হ্যাঁ কি পেয়ারা খারাপ আছে? না ভাই, কিন্তু আমাদের কি অভ্যাস করেছে এই পোকানে নিয়ে আসো। আগে আমি কীটনাশকের দোকানদার ছিলাম, আমি সারের দোকানদার কিন্তু একজন। এই মাঠত কেউ কীটনাশক সার আমি দোকান দিয়ে মানুষ দিছি, বীজ দিছি, নিয়ে যা কর করে ধান কিনে নিছি, এই পেসিফিক ভুট্টা 11। আমি কৃষি কিন্তু আজ আসি নাই, প্যান পিনতে বেড়াচ্ছি তখন থেকে কৃষি নেই চিন্তাধারা, যেহেতু আমি কৃষকের সন্তান, আমি কৃষি নিয়ে কাজ করব। তো আমরা আসলে কি হয়েছে, এখন আগে একটা পচাড়ির ওষুধ দিলে হয়, আপনাকে এখন 4টার নিচে আপনি পচাড়ির ওষুধ দিতে পারবেন না। ওই 4টা দেওয়ার পরে কাজ হবে না, কবি এটা আরও এটার সাথে দিই। বিষ একটাই তো বিষ হতে পারে, অন্তত 3 প্রকারের বিষ আপনার ধানত দেওয়া হবে একসাথে। যাই বেসোছে ওইও জানে না, হ্যাঁ। আমি নিয়ে এসে দেওছি আমিও জানি না, আমি বিষটা আসলে কৃষক দেওছি। একটা ডাক্তার আপনার একটা ওষুধ লিখলো, আমি কিন্তু এমন অশিক্ষিত হলো, ডাক্তার সাহেব আমাকে বলেন আমাকে এই ওষুধটা কৃষক লিখলেন, ও কিন্তু কোথায় বাধ্য যে এটা তোর এই কারণে হয়েছে, আপনারা কন ওই লিখে দিলে আনে কিনে খাওয়াছেন। হ্যাঁ, তারপরে ওষুধ কিনবা গেলে সবচেয়ে আমাদের কৃষকেরা যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিম্নমানের কোম্পানির ওষুধগুলো বাকি পাওয়া যায়, লাভ বেশি হয়, চাষির হাতে তুলে দিচ্ছে। আমি কোনো কোম্পানি গেলাচ্ছি না, চাষিও ওই যে বাকি পাচ্ছে, ওই দেখতেছে না যে আমার এটা কাজ হচ্ছে কিনা। আসলে যদি কীটনাশকটাও ভালো কীটনাশক দিত, যেটা মানুষের খাইলে ক্ষতি হবে না, এটা 7 দিনের মধ্যে এটা রেও, এখন 505 ইসি না দিলে পোকাও কথা চলে না, পোকাও এখন শিয়ানা হয়ে গেছে। আসলে আমি জানি না, আমি এখন পাগল হচ্ছি, মানুষ নিয়ে এখন রিসার্চ করবে যা, আমার দ্বারা আর কিছু ব্যান হবে না, আমি ইনকা মনে করতেছি। সব বুঝে অকলে যে তুই 5 প্রকারের ওষুধ দিলু কামক, 5 প্রকারের ওষুধ দিতে যদি 5,000 টাকা মতো ধানও তো স্প্রে করেন, আমি ধান কয় টাকা বেচুম? আজ লস কৃষি হচ্ছে। এই করতে করতে যখন আমাদের দেশের কৃষকেরা কবি লস হয়, এই জমি কুমার দেশ নিয়ে যাবি, কবি তোরা পুকুর ব্যাপারে জমি দি। সারা বিশ্বে মাটি আর পানি বেগর কৃষি হয় না, আর এদেশে পানি আর মাটি হচ্ছে আমাদের মেন সমস্যা। মাটি আর পানি হচ্ছে, অক যদি সেচ দিবা এখন সেচ দিয়ে ডুবে দিবি, দেওয়ার 75% ফলন কমে নিয়ে এলো। আমাকে অনেক মানুষ ভালোবাসে আজও, অনলাইন জগৎটা কিন্তু গালি গালাজে ভরে গেছে, আজও কেউ আমাকে গালায় না। তা আমি এদেশের মানুষের কাছে আসলে চিরকৃতজ্ঞ। আমার জীবনের তথ্যগুলো, আমি তো মরে যাব, আমি জরিপ করে দেখছি আমার 40 বছর, আর সর্বোচ্চ আমার হায়াত 15-20 বছর। তার 15-20 বছর পর আর 2-3 বছর হয়তো দৌড়াদৌড়ি করে, তারপর আমাকে কেউ ডাকলেও আমার যাওয়া সম্ভব নয়, আপনি ডাকলেও আমি আর পারবো না, যে লাইনে গেছি। তো ঘটনাটা হলো এই তথ্যগুলো যেন থাকে। আসলে কৃষক আমার কথা কিন্তু একদিন মনে করবা লাগবে। আজ হয়তো মনে করতেছে এই পাগল কি কয়,
এই কথাটুকু আপনি এই 4 সাক্ষী। কৃষি বাংলাদেশের 1 নাম্বার ধারক বাহক হবে, কৃষি করেই জীবিকা নির্বাহ করতে হবে প্রতিটা মানুষ। আমাদের দেশে আমরা আসলে দাস প্রথাটা নিজেরা চালু করছি। এক সময় দাস কিনা বেচা হতো, আমার ভাবতে অবাক হয় এখন দাস হবার জন্য টাকা, যদি একজনের শিক্ষিত ছেলে থাকে বাইরের ভিউটা বেছে ওই দাস আর বেড়া বানিয়ে দিবি। কিন্তু ওই শিক্ষিত ছেলেটা যদি উদ্যোক্তা হতো বা কোনো কিছু নিয়ে যদি গবেষণা করতো বা কোনো কিছু নিয়ে দেশের যদি কল্যাণের কাজ, ও তো 20টা, আমি তো 30টা লোক খাটপা পারি, এটা মোর কাছে না। উদ্যোক্তা সে যে 10-20টা লোক খাটাতে পারে, সে শিক্ষিত যার আন্ডারে 50টা লোক আছে, তার শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থাই তো খারাপ আসলে, না বললেই নয়, অন্যভাবে নেবেন না, মিডিয়ার সামনে বলতেছি। ওই 50 বছর আগে যে রচনা পড়া হয়েছে ওই রচনার পরিবর্তন হয় না। ওই গরুর রচনা পড়ে আজকে আর গরু পালা যাবে না। আজ থেকে 50 বছর আগে ধানের যে রচনা লেখা হয়েছে, প্রতিদিন শার্ট প্যান্ট মোবাইল আজকে চেঞ্জ হচ্ছে, কালকেই হয়েছে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা না পরিবর্তন হলে আমাদের দেশের উন্নতি হওয়া সম্ভব নয়। আমি মূর্খ মনে করি, আমাদের যেমন আবহাওয়া চেঞ্জ হচ্ছে, কৃষি চেঞ্জ হচ্ছে, আমরা মানুষ চেঞ্জ হচ্ছি, পোশাক পরিচ্ছদ চেঞ্জ হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থাগুলোও এখন কি দরকার যে আসলে নিরাপদ খাদ্য সম্বন্ধে মানুষকে জানার দরকার। কিন্তু আমি যদি টাচ মোবাইল সম্বন্ধে জানাই তাহলে কি আমার দেশের অর্থ চলে যাচ্ছে অন্য দেশে। ঠিক আছে, বলার কিছু নাই। ভালো থাকেন দর্শক। আসলে কথাগুলো দেখেন, আমার মনে হয় এই কথাগুলা আমাদের বাংলাদেশের সচেতন যারা আছেন সবারই মনের কথা, হয়তো আপনাকে প্রকাশ করেন না, জি কারণ অনেকে ভয়ে প্রকাশ করেন না, অনেকে নিজেকে গভীরভাবে রাখেন। কিন্তু রুবেল ভাই আজকে প্রকাশ করছে তার মনের দুঃখের কথা, মনের দুঃখের কথা না, তার এই বাস্তব অভিজ্ঞতায় তার এই কথাগুলা সবারই মনের কথা, আমারও মনের কথা। কারণ আমার ভাষা নাই, আমি কি বলবো আসলে এই আজকের এই ভিডিওটা বা কী টাইটেল দেবো তা কিন্তু জানি না। কিন্তু এটা একজন বাংলাদেশি হিসাবে, সচেতন হিসাবে ওনার কথাগুলো মাইনে চলা উচিত। এবং যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, যারা হয়তো দেশ পরিচালনা করেন, তাদেরকে এই ভিডিওটা দেখে এখান থেকে হলেও কিছু হলেও যেন আমাদের উপকার হয় সেই চেষ্টা করবেন। পরিশেষভাবে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।